সংরক্ষী বল বলতে কি বোঝায়? আচ্ছা, প্রথমে উদাহরণ থেকে শুরু করা যায়। ধরে নাও এই হচ্ছে মাটি বা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের উপর কোনো একটা বস্তুকে রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে ভূপৃষ্ঠের উপর কোনো একটা বস্তু যার ভর, ধরে নিচ্ছি এর ভরটা হচ্ছে m। আমরা এই বস্তুটাকে উপরের দিকে তুলবো কোনো একটা নির্দিষ্ট উচ্চতাতে। ধরে নিচ্ছি এত দূর পর্যন্ত বস্তুটাকে তুলতে হবে, এই হাইট। এই উচ্চতাটা হচ্ছে কিছু একটা, ধরে নেওয়া যাক উচ্চতাটা হচ্ছে h। এখন যদি আমরা বস্তুটাকে উপরের দিকে তুলতে চাই, তাহলে বস্তুটার সরণ সরণ হচ্ছে উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল বস্তুটার উপর কোন দিকে কাজ করবে? অভিকর্ষ বল অতি অবশ্যই বস্তুটার উপর নিচের দিকে কাজ করবে, কারণ পৃথিবী সবসময় যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তার মানে এই দিকে অভিকর্ষ বল কাজ করছে। সুতরাং বস্তুটাকে যদি উপরের দিকে তুলতে হয়, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে কার্যটা করতে হবে আমাদেরকে, কার্যটা হচ্ছে অভিকর্ষ অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটা পরিমাণ কার্য করতে হবে? যদি এই উচ্চতায় আমরা তুলতে চাই, বস্তুটার ভর m হয়, তাহলে অতি অবশ্যই এই কৃতকার্যের পরিমাণটা হবে m ইনটু g ইনটু h। এই পরিমাণ কার্য আমাদেরকে করতে হবে। মনে রাখবে এই কার্যটা অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা কার্যটা করছি, ঠিক আছে? এবং যদি এই পরিমাণ কার্য আমাদেরকে করতে হয়, তাহলে আমাদের কতটা শক্তি খরচ করতে হবে? শক্তি খরচ কতটা পরিমাণ শক্তি খরচ করতে হবে এই পরিমাণ কার্য করতে গেলে? না, যত টাকা আমরা কার্য করেছি সমপরিমাণ নিশ্চয়ই শক্তি আমাদেরকে খরচ করতে হবে। তাহলে শক্তি খরচ হচ্ছে m ইনটু g ইনটু h, সমপরিমাণ। তাহলে এই mgh পরিমাণ শক্তি আমরা খরচ করেছি এবং সমপরিমাণ কার্য করে বস্তুটাকে উপরে তুলে দিয়েছি এই উচ্চতাতে। এখন যদি ওই বস্তুটাকে এই উচ্চতা থেকে আমরা ছেড়ে দিই, ফেলে দিই, তাহলে বস্তুটা যখন নিচে ফেরত আসবে, ঠিক এই জায়গাতে ফেরত আসবে, তখন আমরা কতটা শক্তি ফেরত পাবো? কতটা শক্তি? ধরে নিচ্ছি বস্তুটা যখন নিচে পড়ছে, নিচে পড়ার সময় প্রাথমিক বেগ, এখানে প্রাথমিক বেগ u নিশ্চয়ই 0। বস্তুটাকে এই উচ্চতা থেকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, যে মুহূর্তে মাটি ও স্পর্শ করবে সেই মুহূর্তে ধরে নিচ্ছি এর বেগটা হচ্ছে v। v সমান কত আমাদের জানা নেই, v সমান নির্ণয় করতে হবে। শুধু জানা আছে এই উচ্চতা থেকে ফেলা হয়েছে। এখন যদি v গতিবেগ নিয়ে ও মাটিটাকে স্পর্শ করে, তাহলে আমরা কতটা শক্তি ওর থেকে ফেরত পাবো? তাহলে শক্তি ফেরত কতটা পাবো? যেহেতু বেগটা হচ্ছে v, তাহলে গতি শক্তি কতটা হবে? নিশ্চয়ই ভরটা m ধরেছি, তাহলে হাফ m v স্কয়ার, এই পরিমাণ শক্তি আমরা ফেরত পাবো। এখন আমাদের জানা নেই v টা কত, v টা একটু নির্ণয় করে দেখে নেওয়া যায় যে v টা কত হবে। আর প্রাথমিক বেগটা 0, অন্তিম বেগটা v, তাহলে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস মাইনাস 2as, যে ফর্মুলাটা আছে ওই ফর্মুলা থেকে কি পাবো? v স্কয়ার সমান u টা তো প্রাথমিক বেগ, এটা তো 0, তাহলে হবে 2, এর জায়গায় হয়ে যাবে g, আর s মানে সরণ, এই উচ্চতা থেকে যেহেতু ফেলা হয়েছে সেহেতু 2gh। তাহলে এখানে যে v স্কয়ারটা আছে, v স্কয়ারের জায়গায় 2gh বসিয়ে দাও, সমান পাবো হাফ m, আর v স্কয়ারের জায়গায় 2 ইনটু g ইনটু h। এই 2 2 ক্যান্সেল করে যাবে, পড়ে থাকবে m ইনটু g ইনটু h। তাহলে কি দেখা গেল? না, আমরা কতটা শক্তি খরচ করেছিলাম বস্তুটাকে উপরের দিকে তুলতে? mgh পরিমাণ শক্তি খরচ করেছিলাম। এই শক্তি খরচ করে সমপরিমাণ কার্য করেছি, ফলে বস্তুটা উপরের দিকে উঠেছে। বস্তুটা যখন উপর থেকে ছেড়ে দেবো, তখন আলটিমেট ফাইনালি আমরা কতটা শক্তি ওর থেকে ফেরত পাবো? না, শক্তি ফেরত যা ফর্মুলা দাঁড়ালো সেটাও কিন্তু mgh এর সাথে সমান। মানে যতটা শক্তি আমরা খরচ করেছিলাম প্রথমে বস্তুটার উপরে, ঠিক সমপরিমাণ শক্তি আমরা ফেরত পাচ্ছি। এই ধরনের সিস্টেমটাকে বলা হয় সংরক্ষী সংস্থা। এই ধরনের সংস্থাকে বলা হয় সংরক্ষী সংস্থা।
আর যে বলটা এখানে কাজ করছে, কি বল কাজ করছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। সেই অভিকর্ষ বলটা হচ্ছে সংরক্ষী বল। তাহলে সংরক্ষী বল বলতে আমরা কি বুঝবো, না কোন একটা বলের বিরুদ্ধে যদি আমরা কোনো কার্য করি, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছে, কোন বলের বিরুদ্ধে যদি কার্য করা হয়, পরবর্তীকালে সমপরিমাণ কার্য আমরা যদি ফেরত পাই, এখানে শক্তি যতটা ফেরত পাচ্ছি সেটা সমান, সেক্ষেত্রে ওই বলটাকে বলা হচ্ছে সংরক্ষী বল। যেমন অভিকর্ষ বল সংরক্ষী বলের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে এক কথায় সংরক্ষী বল বলতে কি বুঝবো, অনেকগুলো ডেফিনেশন এক্ষেত্রে দেওয়া যেতে পারে। সংরক্ষী বল কি, না সংরক্ষী বল এক নম্বর তো বলা যেতে পারে যে সংরক্ষী বল হচ্ছে এমন একটা বল যার বিরুদ্ধে যদি আমরা কোনো কার্য করি, পরবর্তীকালে সমপরিমাণ কার্য বা শক্তি আমরা ফেরত পাবো। তাহলে এই বলের বিরুদ্ধে করা কার্য সম পরিমাণে ফেরত পাওয়া যায়, এই ধরনের বলকে সংরক্ষী বল বলা হয়। আরো একটা জিনিস যদি লক্ষ্য করি, তাহলে দেখো পুরোটাতে কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে। যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে মানে কি, প্রথমবারে তুলতে যতটা কার্য করতে হয়েছিল, পরে ও যখন নিচে নেমে এসেছে ততটাই কার্য ফেরত পাওয়া গেছে। সুতরাং যান্ত্রিক শক্তি সংরক্ষিত। তাহলে সংরক্ষী বল হচ্ছে এমন একটা বল যার আন্ডারে সবসময় যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকে। তাহলে এই বলের ক্ষেত্রে সর্বদা যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। আর আরেকটা বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে 3 নম্বর, দেখো বস্তুটাকে মাটি থেকে আমরা কি করেছি, মাটি থেকে প্রথমে আমরা উপরে তুলে নিয়ে গেছি, তারপর উপর থেকে এটাকে ছেড়ে দিয়েছি, ও উপর থেকে আবার নিচে নেমে এসেছে। তার মানে পথটা একটা বদ্ধ পথ, সোজা মাটি থেকে উপরে গেছে, উপর থেকে আবার সোজা নিচে নেমে এসেছে। এরকম বদ্ধ পথের ক্ষেত্রে মোট কৃতকার্য কত হয়, সংরক্ষী বল যদি হয়, তাহলে সংরক্ষী বলে বদ্ধ পথে মোট কার্য সমান, মোট কার্যটা দেখো, যখন বস্তুটাকে আমরা নিচ থেকে উপরে তুলেছি তখন যে কার্যটা করা হয়েছে সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কার্য করতে হয়েছে। কিন্তু যখন বস্তুটা উপর থেকে নিচে নামবে তখন বস্তুটার সরণও নিচের দিকে সরণ হচ্ছে, আর প্রযুক্ত বল অভিকর্ষ বলটাও কিন্তু নিচের দিকেই কাজ করছে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে অভিকর্ষ বল যে কাজটা করছে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে নয়, বলের দ্বারা কার্য, বলটা নিজেই কার্য করছে। ঠিক আছে, প্রথমে একটা বলের বিরুদ্ধে উপরে তোলার সময়, পরে যখন নামছে তখন বলের দ্বারা কার্য। এখন বলের বিরুদ্ধে কার্যটাকে যদি আমরা পজিটিভ হিসাবে ধরে নিই, যদি ধরে নিই পজিটিভ কার্য, তাহলে বলের দ্বারা কার্যটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে, একটা উল্টো। কিংবা এইটাকে যদি নেগেটিভ ধরে নাও তাহলে পরেরটাকে আমাকে পজিটিভ ধরতে হবে। ঠিক আছে, তাহলে মোট কার্য কত, তোলার সময় মোট কতটা কার্য করতে হয়েছে, যদি এটা পজিটিভ হিসাবে ধরে নিই তাহলে কৃতকার্য হচ্ছে প্লাস mgh, এই পরিমাণ কার্য করতে হয়েছে। যখন ও ফিরে এসেছে তখন মোট কতটা শক্তি আমরা ফেরত পেয়েছি, mgh পরিমাণই শক্তি ফেরত পেয়েছি, কিন্তু এটা বলের দ্বারা কার্য। এখন বলের দ্বারা কার্যটাকে নিশ্চয়ই আমরা নেগেটিভ ধরবো, তাহলে মাইনাস mgh। তাহলে মোট কৃতকার্য কত, উপরে নিচ থেকে উপরে উঠতে প্লাস, উপর থেকে নিচে নামতে নিশ্চয়ই 0। তাহলে বদ্ধ পথে যদি সংরক্ষী বল হয়
তাহলে একটা বদ্ধ পথে মোট কার্যের পরিমাণটা কিন্তু সবসময় শূন্য হবে। এই তিনটে বৈশিষ্ট্য সংরক্ষী বলের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। বদ্ধ পথে মোট কার্যটা 0 কেন হলো না, ওই একই নিয়ম, একটা উপরে তোলার সময় বলের বিরুদ্ধে কার্য, নিচে নামার সময় বলের দ্বারা কার্য, একটা পজিটিভ একটা নেগেটিভ, আর দুটোর মানটা তো সমান দেখানো গেল। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটোর মান সমান, তাহলে যোগ করলে নিশ্চয়ই আলটিমেটলি 0। তাই বদ্ধ পথের ক্ষেত্রে সংরক্ষী বলে বদ্ধ পথের ক্ষেত্রে কৃতকার্যটা শূন্য। আর উদাহরণ একটা মনে রাখবে, উদাহরণ হচ্ছে অনেকগুলো সংরক্ষী বল আছে, অভিকর্ষ বল হচ্ছে একটা সংরক্ষী বল, তারপর 12 এ উঠে পড়ে পড়বে স্থির তড়িৎ বল, স্থির তড়িতে যেটা আকর্ষণ বল সেটা হচ্ছে এক ধরনের সংরক্ষী বল। এই হচ্ছে সংরক্ষী বল সংক্রান্ত প্রাথমিক তোমার ধারণা। আর ফোর্থলি একটা জিনিস এখানে খেয়াল রাখবে 4 নম্বরে, সেটা হচ্ছে বস্তুটাকে তোলার সময় যে কার্যটা করছি আমরা সেটা হচ্ছে বলের বিরুদ্ধে। এই কার্যটা কি হবে, কার্যটা যখন বস্তুটাকে উপরে তুলছি বলের বিরুদ্ধে কার্য করছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে, সেই কার্যটা বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থেকে যাবে। যেহেতু এই উচ্চতায় তুলছি সেহেতু mgh পরিমাণ স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থেকে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বলের বিরুদ্ধে কার্য, কার্যটাকে যদি আমরা dw হিসাবে চিহ্নিত করি, তাহলে dw সমান ফর্মুলা কি হবে, এমনিতে কার্যের ফর্মুলা হচ্ছে বল গুণিত ত্বরণ, তাহলে বলটাকে f ভেক্টর হিসাবে চিহ্নিত করছি, আর সরণ, সরণটাকে কিছু একটা দিয়ে চিহ্নিত করছি ds, ক্ষুদ্র পরিমাণ সরণ, ক্ষুদ্র পরিমাণ। এখানে টোটাল উচ্চতা h তোলা হয়েছে, যদি ক্ষুদ্র উচ্চতা ধরে নেওয়া হয়, সামান্য উচ্চতা উপরে তোলানো হলো ds পরিমাণ, তাহলে f ভেক্টর ডট ds। কিন্তু খেয়াল করে দেখো যখন বলের বিরুদ্ধে আমরা কার্যটা করছি তখন সরণ যেদিকে আছে, সরণ আছে উপরের দিকে, কিন্তু বলটা কোন দিকে কাজ করছে, অভিকর্ষ বলটা নিচের দিকে কাজ করছে। তার মানে এই দুটো একটা আরেকটা বিপরীতমুখী। যদি বিপরীতমুখী হয় তাহলে ডট প্রোডাক্টের ফর্মুলাতে ভেঙে দাও, ডি ডাব্লিউ সমান হবে এফ ইনটু ডিএস ইনটু cos থিটা। a ডট b মানে ab cos থিটা, তাহলে f ds cos থিটা হবে। এবং কোশ্চেন হচ্ছে এখানে যে থিটা বলে টার্মটা রয়েছে, এই থিটাটা কত, যেহেতু একটা আরেকটার বিপরীত দিকে, সরণটা হচ্ছে উপরের দিকে, এইদিকে সরণ, সরি ds ভেক্টরটা হচ্ছে উপরের দিকে, আর প্রযুক্ত বলটা কোন দিকে, f, f টা হচ্ছে নিচের দিকে, f ভেক্টরটা। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, দুটোর মধ্যে অ্যাঙ্গেল নিশ্চয়ই 180 ডিগ্রি, যেহেতু বিপরীত দিকে তাহলে থিটা সমান 180 ডিগ্রি। এবং এই থিটার জায়গায় যদি 180 ডিগ্রি বসিয়ে দিই, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে এখানে একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে সেক্ষেত্রে ডি ডাব্লিউ সমান হবে মাইনাস অফ এফ ইনটু ডিএস, সরি মাইনাস অফ এফ ইনটু ডিএস, যদি থিটার জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়। এখন এই যে কার্যটা করা হলো, এফ এর মানটা আমরা বসিয়ে নিই, এফ এর মানটা কত হবে, m ইনটু জি, এফ এর মান অভিকর্ষ বল যেটা, ওজন যেটা, সেটা m ইনটু জি হবে। এফ এর মানটা বসালাম না, পরে প্রয়োজন অনুসারে বসানো যেতে পারে। এই যে কার্যটা করা হলো, এই কার্যটা কি হবে, বস্তুটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে। তাহলে আমরা সঞ্চিত স্থিতিশক্তি ডি ইউ সমান বলতে পারি মাইনাস এফ ইনটু ডিএস। তার মানে সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তি ইউ দিয়ে স্থিতিশক্তিকে ইন্ডিকেট করলাম, ইপি দিয়েও ইন্ডিকেট করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তির বল আর সরণের মধ্যে সম্পর্ক হচ্ছে এই জাতীয় একটা সম্পর্ক মেনে চলবে, স্থিতিশক্তি সমান মাইনাস অফ এফ ইনটু ডিএস। এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় স্থিতিশক্তি দেওয়া থাকে, স্থিতিশক্তি থেকে প্রযুক্ত বলের ফর্মুলাটা নির্ণয় করতে হয়। এই ফর্মুলা এইখান থেকে তোমার স্থিতিশক্তি যদি দেওয়া থাকে তাহলে প্রযুক্ত বলের ফর্মুলাটা এখান থেকে বের করে নিতে পারবে। কিভাবে না,
স্থিতিশক্তি ডি ইউ সমান যদি হয় মাইনাস এফ ইনটু ডিএস, তাহলে নিশ্চয়ই এফ সমান হবে মাইনাস ডিইউ ডিএস। এই অর্থাৎ স্থিতিশক্তিকে যদি সরণের সাপেক্ষে ডেরিভেটিভ করি, স্থিতিশক্তিকে সরণের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে সেটা প্রযুক্ত বল দেবে। অতি অবশ্যই এক উইথ একটা নেগেটিভ সাইন, মাইনাস সাইন একটা থাকবে। বা এটাকে নিজে চেনা জানা ফর্মুলা লিখতে পারো, F সমান মাইনাস অফ ডি, স্থিতিশক্তিটাকে এমনিতে আগে যে নোটেশন দ্বারা ইন্ডিকেট করা হয়েছিল ইপি, পোটেনশিয়াল এনার্জি, তাই ডিইপি। আর সরণটাকে অনেক সময় আর দিয়ে লেখা হয়, তাহলে ডি ডিআর, এটাও ফর্মুলা হবে, জাস্ট নোটেশনটা চেঞ্জ করা হয়েছে, অন্য কিছু চেঞ্জ করা হয়নি। এটাতে ইউটা হচ্ছে স্থিতিশক্তি, এখানে ইপিটা স্থিতিশক্তি, এখানে এস টাকে সরণ, এখানে আর টাকে সরণ হিসেবে ইন্ডিকেট করা হয়েছে। এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এই গেল সংরক্ষী বল সংক্রান্ত বিষয়গুলো। সংরক্ষী বল বলতে কি বোঝা হয় আর তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। সেকেন্ড আসলে অসংরক্ষী বল বলতে কি বোঝায়। অসংরক্ষী বল, এক মিনিট। অসংরক্ষী বল বলতে কি বোঝায়? অসংরক্ষী বলটা সংরক্ষী বলের ঠিক উল্টোটা। সংরক্ষী বলে কি ছিল না, এখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত ছিল সংরক্ষী বলের ক্ষেত্রে, অসংরক্ষী বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না। যান্ত্রিক শক্তি সংরক্ষণের যে সূত্রটা ছিল, সূত্রটা প্রথমে একটা কথা বলা হয়েছিল যে যদি কোনো অপচয়ী বল কাজ না করে তবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, আর যদি অপচয়ী বল কাজ করে তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না। তার মানে যেগুলো আমাদের অপচয়ী বল, সেই অপচয়ী বলগুলো হচ্ছে অসংরক্ষী বলের মধ্যে পড়ে। যেমন সবথেকে সহজ উদাহরণ যেটা, সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে অসংরক্ষী বল বলতে কি বোঝায়? যেগুলো অপচয়ী বল, সেই অপচয়ী বলগুলোকে অসংরক্ষী বল বলা হয়। যেমন হচ্ছে তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে ঘর্ষণ বল। কেন না, এই ঘর্ষণ বলটাকে কাটিয়ে যদি উঠতে হয় তাহলে আমাদেরকে খানিকটা এক্সট্রা কার্য করতে হবে, এক্সট্রা কার্য করতে হবে, সেই যেটাকে আমরা ফেরত পাবো না। তাই এই ধরনের বলগুলোকে অসংরক্ষী বল বলা হয়। যেমন একটা উদাহরণ যদি দেওয়া হয়, যেমন ধরো না একটা ক্যালকুলেশন করা হয়েছিল যে অপচয়ী বলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি কেন সংরক্ষিত হয় না, তার ফর্মুলা ইত্যাদি ইত্যাদি। ধরে নাও এরকম একটা নত তল আছে, এরকম একটা নত তল যার নতি কোণটা হচ্ছে থিটা। আমরা কি করব না, নত তল বরাবর একটা বস্তুকে নিচ থেকে উপর পর্যন্ত তুলে নিয়ে যেতে হবে। বস্তুটাকে এইখান থেকে আমরা ঠেলতে শুরু করব, ঠেলে ঠেলে এত দূর পর্যন্ত তুলে নিয়ে যাব। ঠিক আছে? এখন যখন বস্তুটাকে আমরা উপর দিকে তুলে নিয়ে যাচ্ছি, আমাকে দুখানা বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। কি কি বলের বিরুদ্ধে? না, বস্তুটার ওজন নিচের দিকে কাজ করবে উল্লম্ব ভাবে, mg, mg পরিমাণ বল নিচের দিকে কাজ করবে। এই mg কে দুটো উপাংশে ভাঙা যায়, একটা নততল বরাবর নিচের দিকে উপাংশ, আর একটা লম্বভাবে উপাংশ থাকবে নততলের সাথে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। mg এর উপাংশগুলো হবে নততল বরাবর নিচের দিকে যেটা উপাংশ সেটা হবে mg sin থিটা। এই পরিমাণ বল নিচের দিকে কাজ করবে। এখন
বস্তুটাকে যদি আমরা ঠেলে উপরের দিকে নিয়ে যেতে হয় তাহলে বস্তুর সরণটা কোন দিকে হচ্ছে? সরণটা উপরের দিকে হচ্ছে, তাহলে সরণ উপরের দিকে, প্রযুক্ত বলটা হচ্ছে নিচের দিকে, তাহলে mg sin থিটা এই বলের বিরুদ্ধে আমাকে খানিকটা কার্য করতে হবে। কিন্তু এই তলটা, নত তলটা যদি অমসৃণ হয়, অমসৃণ হয়ে যায়, তাহলে বস্তুটাকে যখন আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন আরো একটা বল নিচের দিকে কাজ করবে, নততল বরাবর নিচের দিকে আরো একটা বল কাজ করবে, যে বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ঠিক আছে? ঘর্ষণ বলটাকে যদি ছোট হাতের f দ্বারা ইন্ডিকেট করি তাহলে f পরিমাণ বল নিচের দিকে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাকে দুটো বলের বিরুদ্ধে কার্য করতে হবে, একটা ঘর্ষণ বল আর একটা ওই mg sin থিটা উপাংশটা। এই দুটো বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরে নিয়ে যেতে হবে। এখন বস্তুটাকে যদি উপরে নিয়ে যেতে হয়, ধরে নাও এই উচ্চতা হচ্ছে h, আর এই বিন্দু থেকে এত দূর পর্যন্ত, একদম নিচ থেকে উপর পর্যন্ত নততলের যেটা দৈর্ঘ্য বা সরণ, এটা হচ্ছে s। ঠিক? তাহলে আমাকে মোট কতটা কার্য করতে হবে বলের বিরুদ্ধে, মোট কতটা বল কাজ করছে? মোট বল কাজ করছে mg sin থিটা, এটা তো ওজনের উপাংশটা, আরো একটা ঘর্ষণ বল কাজ করছে নিচের দিকে f। মোট এই পরিমাণ বল কাজ করছে। কতটা সরণ ঘটাবো আমি? না, এই s পরিমাণ সরণ ঘটাতে হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে প্রযুক্ত বল ইনটু সরণ, এটা হচ্ছে কার্য, কার্যের ফর্মুলা, এটা হচ্ছে কার্য। এই কার্যটা বলের দ্বারা কার্য না বলের বিরুদ্ধে কার্য? অতি অবশ্যই বলের বিরুদ্ধে কার্য করছে, এটা বলের বিরুদ্ধে কার্য। তাহলে বলের বিরুদ্ধে কার্য ফর্মুলা হচ্ছে এটা। তাহলে মোট কতটা কার্য আমাদের হবে? s টাকে যদি ভেতরে গুণ করে দাও তাহলে m ইনটু g ইনটু s ইনটু sin থিটা প্লাস f ইনটু s, এই পরিমাণ কার্য করতে হবে। এখন এই ত্রিভুজটার কথা যদি খেয়াল করো তাহলে ত্রিভুজটা দেখো sin থিটা কত, এই ত্রিভুজটা থেকে sin থিটা কত পাবো? sin থিটা সমান, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে h, অতিভুজ হচ্ছে s, h বাই s। তাহলে sin থিটার জায়গায় আমরা h বাই s টা বসিয়ে দিতে পারি। যদি sin থিটার জায়গায় h বাই s বসাই তাহলে mg s আছে প্লাস h বাই s, সরি ইনটু h বাই s, এটা থাকলো, আর প্লাস f ইনটু s যেটাই আছে সেটা থাকলো। দুটো s এখানে ক্যান্সেল করে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে mg h প্লাস f s। মোট আমাকে এই পরিমাণ কার্য করতে হয়েছে। এই পরিমাণ কার্য করে আমি বস্তুটাকে একদম সর্বোচ্চ বিন্দুতে নিয়ে চলে এসেছি। আপাতত বস্তুটা এখানে আছে। কারণ বস্তুটা যদি এখানে থাকে তাহলে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণটা কত? এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে এবং মাটি থেকে h উচ্চতায় আছে, তাহলে বস্তুটার মধ্যে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, যেহেতু বস্তুটা স্থির আছে তার মানে এর কোনো গতি শক্তি নেই, এমনিতে সঞ্চিত শক্তির পরিমাণ হবে ইকে প্লাস ইপি, দুটো যোগফল গতি শক্তি আর স্থিতি শক্তির যোগফল। যেহেতু বস্তুটা স্থির আছে তাহলে গতি শক্তি এটা তো জিরো, গতি শক্তি কিছু থাকবে না, শুধু যেটা পড়ে থাকবে সেটা স্থিতি শক্তি। কত স্থিতি শক্তি? m g h, যেহেতু h উচ্চতায় আছে তাই mgh পরিমাণ স্থিতি শক্তি সঞ্চিত থাকবে। অথচ আমরা কার্য কতটা করেছি? বস্তুটাকে নিচ থেকে উপরে তুলে নিয়ে যেতে, নিচ থেকে উপরে তুলে নিয়ে যেতে মোট কার্য আমাকে এতটা করতে হয়েছে, mgh প্লাস কিছু একটা। অথচ বস্তুটার মধ্যে কতটা শক্তি সঞ্চিত হয়েছে? শুধুমাত্র mgh পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। তার মানে এই যে f ইনটু s, এই পরিমাণ কার্য আমাদের কি হয়েছে? এই পরিমাণ কার্য আমাদের নষ্ট হয়ে গেছে, এই পরিমাণ কার্য এর মধ্যে সঞ্চিত হয়। তাহলে কার্যটা গেল কোথায়? না কার্যটা এই ঘর্ষণ বলটাকে কাটিয়ে উঠে বস্তুটাকে নিয়ে যেতে আমাদের ব্যয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এই পরিমাণ শক্তিকে কিন্তু আমরা ফেরত পাবো না, কারণ যখন সঞ্চিত হচ্ছে তখনই কম সঞ্চিত হয়ে যাচ্ছে, যতটা কার্য করেছি তার মধ্যে খানিকটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই জাতীয় ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে অপচয়ী বল। কারণ F হচ্ছে ঘর্ষণ বল, S হচ্ছে সরণ, তাহলে বল গণিত সরণ মানে কার্য। তাহলে এই ঘর্ষণ বলের জন্য যতটা কার্য করতে হচ্ছে সেই পুরো কার্যটাই কিন্তু নষ্ট যাবে, এটাকে আর ফেরত পাওয়া যাবে না। তাই এই অপচয়ী বলগুলোকে অসংরক্ষী বল বলা হয়, যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না,
বা আমরা বলের বিরুদ্ধে মোট যতটা কার্য করব ততটা কার্য আর পরবর্তীকালে ফেরত পাবো না। কারণ আমরা যতটা কার্য করলাম এর মধ্যে ততটা কার্য সঞ্চিতই হচ্ছে না, তার থেকে কম সঞ্চিত হচ্ছে, তাহলে ফেরত তো আরো কম পাবো। এই গেল মোটামুটি অসংরক্ষিত বল সংক্রান্ত প্রাথমিক ধারণা। তাহলে অসংরক্ষিত বল নিয়ে যে কথাগুলো বলা যেতে পারে সেটা হচ্ছে, এক নম্বর যেটা প্রথমে লিখেছিলাম, অসংরক্ষিত বল হচ্ছে এক ধরনের অপচয়ী বল, যেমন উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, এটা এক জাতীয় অসংরক্ষিত বল। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে আমি যতটা কার্য করব ততটা কার্য আর পরবর্তীকালে ফেরত পাওয়া যাবে। এই বলের বিরুদ্ধে করা কার্য আর ফেরত পাওয়া যায় না। মানে ঘর্ষণ বলের বিরুদ্ধে যেটা কার্য করেছে এফ ইনটু এস, সেটা ফেরত পাবো না, ওটা পুরোটাই নষ্ট চলে যাবে। আর যদি নষ্ট চলে যায় তাহলে এই ক্ষেত্রে অতি অবশ্যই যান্ত্রিক শক্তিও সংরক্ষিত থাকবে না। তাহলে এক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না। আর এই যে থাকবে না তার প্রমাণটা দেখবে করে দেওয়া আছে, যে একটা নততল ছিল, নততলের উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটা যখন নিচে পড়বে তখন মোট শক্তিটা mgh এর থেকে খানিকটা কম হবে, তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। এই জিনিসগুলো একটু মনে রাখবে অসংরক্ষিত বল সংক্রান্ত যান্ত্রিক সংঘর্ষ। কারণ যখন নির্দেশতন্ত্র, এখন প্রথম চ্যাপ্টার নির্দেশতন্ত্র যখন পড়ানো হয়েছিল একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, তখন একমাত্রিক নির্দেশতন্ত্র কখন আমাদের কাজে লাগবে না, যদি কোনো একটা বস্তু একটাই মাত্র সরল রেখা বরাবর গতিশীল হয়, তখন তার অবস্থান বোঝাতে বা তার গতি আলোচনা করতে একমাত্রিক নির্দেশতন্ত্র লাগবে। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কখন লাগবে না, যদি কোনো একটা বস্তু একটা সরল রেখা বরাবর না গিয়ে একটা তলের উপর ঘোরাফেরা করে, যেমন বোর্ড, এটা একটা সমতল, এই তলের উপর যদি কোনো একটা বস্তু আঁকা বাঁকা ভাবে ঘোরাফেরা করে, তাহলে তার অবস্থানটা বোঝাতে গেলে বা তার গতি আলোচনা করতে গেলে আমাকে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র একটা প্রয়োজন হবে। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রতে দুটো অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, যেটা কিভাবে ধরতে বলা হয়েছিল না, এই বোর্ডটাকে যদি একটা তল হিসাবে আমরা কল্পনা করে নিই, তাহলে বোর্ডের এই দিকটাকে কোন একটা অক্ষ y অক্ষ হিসাবে আমরা ধরে নিয়েছিলাম, আর এই সাইডটাকে কোন একটা অক্ষ x অক্ষ হিসাবে আমরা ধরে নিয়েছিলাম, এই দুটো অক্ষ। এবার বস্তুটা যদি আঁকা বাঁকা ভাবে ঘোরাফেরা করে, তাহলে বিভিন্ন জায়গায় এর অবস্থানের স্থানাঙ্কটা বিভিন্ন রকম হবে, x, y টা পাল্টে পাল্টে যাবে। এখন ধরে নাও যে কোন একটা বস্তু গতিশীল আছে, এই রেখা বরাবর গতিশীল আছে বা এই দিক বরাবর যাবে, ঠিক আছে, এই রেখা বরাবর এই বোর্ডটার তলের উপরেই, ঠিক আছে। ধরে নাও এই ক্ষেত্রে বস্তুটার উপর প্রযুক্ত বল, বস্তুটার উপর প্রযুক্ত বল F সমান 0, বস্তুটার উপর কোন রকম কোন বল প্রয়োগ হচ্ছে না, বস্তুটা গতিশীল আছে এই সরলরেখা বরাবর, তাহলে বস্তুটার গতিপথ, গতিপথটা কেমন হবে, বস্তুর গতিপথ কেমন হবে যদি কোনো বল প্রযুক্ত না হয়। নিউটনের প্রথম গতিসূত্র বলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে, তাহলে গতিপথটা হবে নিশ্চয়ই সরল রৈখিক, গতিপথটা সরল রৈখিক হবে। আর গতিবেগ,
গতিবেগটা কি হবে? গতিবেগের নিশ্চয়ই সমবেগে সরলরেখা বরাবর যুক্ত থাকবে, তার গতিবেগের নিশ্চয়ই সমবেগে হবে। তো ধরে নেওয়া যাক যে বস্তুটা সমবেগে যাচ্ছে, এইদিকে সমবেগে যাচ্ছে। কত বেগ নিয়ে? না ধরে নিচ্ছি সমবেগ সমান হচ্ছে v পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে। তাহলে বস্তুটার ভরবেগ কত হবে? যদি বেগ এটা হয় তাহলে বস্তুটার ভরবেগ সমান হবে m ইনটু v। এটা হচ্ছে বস্তুটার ভরবেগ, এটাকে আমরা p দ্বারা ইন্ডিকেট করছি। p এই ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? এখানে v হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই ভরবেগটা হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগের দিক কোনটা হবে? না বেগের ভর তো স্কেলার রাশি, এর কোনো দিক নেই, তাহলে ভরবেগের দিক p এর দিক হবে যেদিকে বেগটা আছে সেই দিক। তার মানে বস্তুটার ভরবেগের দিক যদি এই ছবিতে আঁকতে চাই, তাহলে ভরবেগের দিক p ভেক্টর হবে যেদিকে গতিশীল আছে সেই দিক বরাবর। এইটা হচ্ছে ভরবেগ নির্দেশ করছে এই ভেক্টরটা, যেটা তীর চিহ্নটা আমি এঁকেছি। এখন এই ভরবেগটা আমরা দুটো উপাংশ, কি কি উপাংশ? একটা x অক্ষ বরাবর উপাংশ পাবো, ভরবেগটাকে যদি উপাংশে ভাঙা হয় তাহলে এইদিকে একটা উপাংশ পাবো, আর ঠিক তার লম্ব অভিমুখে একটা উপাংশ পাবো। যদি এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা যদি হয়, তাহলে এইদিকে উপাংশ কত হবে? x অক্ষ বরাবর উপাংশ px সমান নিশ্চয়ই p cos থিটা হবে। আর এইদিকে উপাংশ যদি py, y অক্ষ বরাবর উপাংশ py ধরে নিই, তাহলে এটা হবে p sin থিটা। এই উপাংশগুলো পাওয়া যাবে, এই উপাংশগুলোকে যদি যোগ করা হয় আবার p টাকে ফেরত পাওয়া যাবে। এখন খানিক সময় পর বস্তুটা তো আর এইখানে থাকবে না, বস্তুটা যেহেতু গতিশীল আছে তো ধরে নিচ্ছি খানিক সময় পর বস্তুটা এইখানে চলে এসেছে, এইখানে চলে এসেছে। এইখানে যদি চলে আসে তাহলে বস্তুটা উপর তো বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, মানে সমবেগে চলছে। সমবেগ হলে ঠিক যখন এইখানে আসবে তখন বেগের দিক আগে যা ছিল এইখানেও বেগের দিক একই থাকবে, আগে ভরবেগ যা ছিল এইখানেও ভরবেগ একই থাকবে, p ভেক্টর এইটাই একই ভরবেগ থাকবে। কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুটার মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত। তো আমরা প্রথমে যা ভরবেগ ছিল এখানেও তাই একই ভরবেগ, ভরবেগ অপরিবর্তিত মানে ভরবেগের মানও একই থাকবে, দিকও একই থাকবে। এখন এইখানে যদি আমরা ভরবেগটাকে উপাংশে ভাঙি তাহলে দুখানা উপাংশ পাবো, যথারীতি x অক্ষ বরাবর, যথারীতি y অক্ষ বরাবর দুটো উপাংশ। আগে যদি x অক্ষের সাথে থিটা কোণ করেছিল, তাহলে এখনো নিশ্চয়ই x অক্ষের সাথে থিটা কোণই থাকবে, কারণ একটাই সরলরেখা বরাবর গতিশীল আছে। তাহলে এখানে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে x অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভরবেগটা px সমান হবে p cos থিটা। তার মানে আগে যখন বস্তুটা এইখানে ছিল তখন x অক্ষ বরাবর ভরবেগ ছিল এইটা p cos থিটা। বস্তুটা যখন স্থান পরিবর্তন করে এইখানে চলে এলো তখন x অক্ষ বরাবর ভরবেগ হচ্ছে সেই একই p cos থিটা। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট দিক বরাবর x অক্ষ বরাবর যদি আমরা ভরবেগটাকে ক্যালকুলেশন করি তাহলে ভরবেগটা সংরক্ষিত থাকবে। কন্ডিশন একটাই, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তবে। আমরা পুরো মোট ভরবেগের কথা বলেছিলাম যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। এবার মোট ভরবেগটাকে একটু ভেঙে ভেঙে ভাবো, ভেঙে ভেঙে কিভাবে? না যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে x অক্ষ বরাবর আগে যতটা ভরবেগ ছিল x অক্ষ বরাবর পরের ভরবেগটা একই থাকবে। একই রকম যদি y অক্ষ বরাবর কথা ভাবো, y অক্ষ বরাবর পাশে কত হবে? p সাফিক্স দিয়ে y সমান নিশ্চয়ই p sin থিটা হবে। এই আগে y অক্ষ বরাবর ভরবেগ কত ছিল? প্রথমে p sin থিটাই ছিল, পরে y অক্ষ বরাবর ভরবেগ কত? না p sin থিটাই থেকে গেছে। তার মানে y অক্ষ বরাবর ভরবেগটাও অপরিবর্তিত আছে। এই ভেঙে ভেঙে যখন আমরা ভাববো সেটাই আমাদের দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে কাজে লাগবে। ভেঙে ভেঙে ভাববো বলতে কি, আমরা নির্দিষ্ট অক্ষ বরাবর ভরবেগগুলোকে ধরবো যে x অক্ষ বরাবর ভরবেগ কতটা আছে। x অক্ষ বরাবর ভরবেগ প্রথমে যা ছিল পরেও একই থাকবে। y অক্ষ বরাবর ভরবেগ প্রথমে যা ছিল y অক্ষ বরাবর পরে ভরবেগটা একই থাকবে। এই যে ধারণাটা, এটা দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে কাজে লাগবে। একটু নোট হিসেবে লিখে নিতে পারো যে
এটা জাস্ট প্রাথমিক একটা উদাহরণ দিলাম, এখনো সংঘর্ষের ব্যাপারে আসেনি। তাহলে f সমান 0 হলে বল প্রযুক্ত না হলে x অক্ষ বরাবর মোট ভরবেগ একই থাকবে আর y অক্ষ বরাবর মোট ভরবেগ একই থাকবে। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে। আমরা আলাদা আলাদা উপাংশ হিসাবে ভাববো যে x অক্ষ বরাবর কতটা ভরবেগ ছিল, আগে যা ভরবেগ ছিল পরে ভরবেগ একই থাকবে। y অক্ষ বরাবরও সেম ঘটনা, y অক্ষ বরাবর আগে মোট যা ভরবেগ ছিল পরেও ভরবেগটা একই থাকবে। এই ধারণাটা দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখুন। বস্তু গতিশীল আছে, এই একটা বস্তু এইখানে, এই যাচ্ছে এরকম কোন একটা সরলরেখা বরাবর অন্য কোন একটা বস্তু, অন্য কোন একটা বস্তু ধরছে এইখানে একটা বস্তু আছে, এই যাচ্ছে এইরকম কোন একটা সরলরেখা বরাবর। যদি দুটো এই সরলরেখা এই সরলরেখা বরাবর যায় তাহলে একটা সম্ভাবনা আছে যে দুটো গিয়ে পরে এই বিন্দুতে সংঘর্ষ ঘটবে। স্বাভাবিক অভিজ্ঞতা আমাদের বলে সংঘর্ষ ঘটার পর বস্তুগুলোর গতিবেগের দিক এবং গতিবেগের মান দুটোই কিন্তু পাল্টে যাবে। ধরে নিচ্ছি এই যে 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, সংঘর্ষ ঘটার পর 1 নম্বর যে বস্তুটা ছিল 1 নম্বর বস্তুটা এই দিক বরাবর চলে গেল, এদিকে 1 নম্বর বস্তু। আর যে 2 নম্বর বস্তুটা ও সংঘর্ষ ঘটার পর কোনো অন্য একটা দিকে ধরে নিচ্ছি বেঁকে গেল, ধরে নিচ্ছি এই দিকে চলে যাচ্ছে সংঘর্ষ ঘটার পর। এটা হচ্ছে 2 নম্বর বস্তু, ঠিক আছে। সংঘর্ষের আগে এদিকে যাচ্ছিল, এখানে সংঘর্ষ ঘটলো, দুটো ছিটকে বেরিয়ে চলে গেল, 1 নম্বরটা এদিকে 2 নম্বরটা এদিকে। ধরে নাও যে 1 নম্বর যে বস্তুটা, এক নম্বর যে বস্তুটা আছে তার ভর কিছু একটা m সাফিক্স দিয়ে 1, সংঘর্ষ ঘটার ঠিক আগে এর বেগ কিছু একটা ধরে নাও, আগে বেগ সমান u1। 2 নম্বর, আচ্ছা 2 নম্বর বস্তুটা, আচ্ছা আগে বেগ যদি u1 হয় তাহলে সংঘর্ষ ঘটার আগে ভরবেগ কত হবে? ভরবেগ যদি p1 ধরে নিই তাহলে p1 সমান হবে m1 ইনটু u1। এটা 1 নম্বর বস্তু সংঘর্ষ ঘটার আগে ভরবেগ। এই ভরবেগটা ছবিতে কোন দিকে হবে? ছবিতে এই যেদিকে বস্তুটা গতিশীল ছিল সেই দিক বরাবরই ভরবেগটা থাকবে। তাহলে এইটা হচ্ছে ভরবেগের দিক, এটা হচ্ছে p1 যদি বলি তাহলে p1 এর দিক হচ্ছে এইটা। এখন যেহেতু বস্তুটা বোর্ডের তলের, দুটো বস্তুই বোর্ডের তলের উপর গতিশীল, তার মানে গতিটা হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক গতি বিচার করার জন্য আমাদেরকে দুটো অক্ষ ধরে নিতে হবে, ঠিক আছে। তো কল্পনা করে ধরে নাও যে এইদিকে একটা অক্ষ আছে, মনের কল্পনা, এইদিকে একটা অক্ষ আর এই দিক বরাবর একটা অক্ষ, এইদিকটা x অক্ষ, এদিকে একটা y অক্ষ, ঠিক আছে। তার মানে এই যে p1 ভরবেগ নিয়ে 1 নম্বর বস্তুটা যাচ্ছে, এর একে দুটো উপাংশে ভাঙা যেতে পারে। কি কি? একটা x অক্ষ বরাবর বেগ, একটা y অক্ষ বরাবর ভরবেগ, ঠিক আছে। x অক্ষ বরাবর ভরবেগ ধরে নিচ্ছি এইটা, y অক্ষ বরাবর ভরবেগ এইদিকে উপাংশগুলো, এই দিক বরাবর একটা আর এই দিক বরাবর একটা, এই দুটো কত কত হবে না, যদি আমরা ধরে নিই যে x অক্ষের সাথে এটা থিটা কোণ করে যাচ্ছিল,
বা x অক্ষের সাথে কোনটা হচ্ছে থিটা সাফিক্স দিয়ে 1 ধরে নিচ্ছি থিটা 1, তাহলে x অক্ষ বরাবর উপাংশ কত হবে p x 1, x অক্ষ বরাবর এক নম্বরের উপাংশ সমান হবে নিশ্চয়ই p1 cos থিটা 1 উপাংশ। y অক্ষ বরাবর উপাংশ কত হবে যদি p y1 ধরে নিই তাহলে নিশ্চয়ই হবে p1 sin থিটা 1, এই দুটো উপাংশ পাওয়া গেল। একই রকম ভাবে 2 নম্বর বস্তুটার গতির কথা বিচার করো। 2 নম্বর বস্তু দ্বিতীয় বস্তুটার গতির কথা যদি বিচার করি, দ্বিতীয় বস্তুটার ভর কিছু একটা ধরে m2, এর সংঘর্ষ ঘটানোর আগে বেগ সমান u2 ধরে নাও। তাহলে সংঘর্ষ ঘটাবার আগে ভরবেগ কত ছিল? আগে ভরবেগ যদি p2 2 নম্বর জন্য p2 ধরলাম, p2 সমান কত হবে? p2 সমান হবে m2 u2 মান অনুসারে m2 into এটা হবে p2। p2 দিক কি হবে না 2 নম্বর বস্তুতে যাচ্ছিল এই দিক বরাবর, তাহলে এইটাই হবে নিশ্চয়ই p2 এর দিক, এটা হচ্ছে p2 ভেক্টরের দিক। যেহেতু গতিটা দ্বিমাত্রিক তাহলে p2 টাকেও দুটো উপাংশে ভাঙা যেতে পারে। কি কি উপাংশ? একটা হচ্ছে x অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, ঠিক x অক্ষটা সমান্তরালে, আর একটা পাবো y অক্ষটা সমান্তরালে, এইদিকে একটা উপাংশ। এইদিকে উপাংশ কত হবে না x অক্ষের সাথে অ্যাঙ্গেলটা যদি থিটা 2 হিসাবে আমরা ধরে নিই তাহলে x অক্ষ বরাবর অংশ px2 ধরছি, 2 টা হচ্ছে 2 নম্বরের জন্য x অক্ষ বরাবর উপাংশ সমান কত হবে p2 cos থিটা। একই রকম ভাবে y অক্ষ বরাবর যদি উপাংশটা বার করতে যাই তাহলে py সাফিক্স দিয়ে 2 সমান হবে p2 sin থিটা। এই হচ্ছে ভরবেগের উপাংশের ভাগ। এবার ভরবেগের সংরক্ষণ সূত্রটা কাজে লাগে। কি রকম সংরক্ষণ সূত্র? না এখনো সংঘাত ঘটেনি, সংঘাত বলো। হ্যাঁ এর থিটা 2 সাফিক্স গুলো থিটা 2 হিসেবে থাকবে। আচ্ছা এখন বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় আগে যা বলা হলো x অক্ষ বরাবর মোট ভরবেগ একই থাকবে আর y অক্ষ বরাবর মোট ভরবেগ একই থাকবে। যে কোনো একটা অক্ষ প্রথমে বিচার করো, দ্বিতীয় অক্ষটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। কোন অক্ষ বরাবর বিচার করব? ধরে নিচ্ছি x অক্ষ বরাবর, তাহলে x অক্ষ কথাটা বিচার যদি করি, x অক্ষ বরাবর গতিটা যদি বিচার করি তাহলে x অক্ষ বরাবর আগে মোট কতটা ভরবেগ ছিল? মোট ভরবেগ আগে সংঘর্ষের আগে কতটা x অক্ষ বরাবর না 2 নম্বরের ভরবেগ ছিল p2 cos থিটা 2 বা p সাফিক্স দিয়ে x 2 টা, আর 1 নম্বরের ছিল p1 cos থিটা 1 মানে px1 টা, তাহলে প্লাস px1 এটা x অক্ষ বরাবর মোট ভরবেগ সংরক্ষণের এই সরি সংঘর্ষের আগে কতটা ছিল। একই রকম ভাবে y অক্ষটা যদি বিচার করি, y অক্ষ তাহলে সংঘর্ষের আগে y অক্ষ বরাবর মোট ভরবেগ কতটা ছিল? y অক্ষ বরাবর মোট ভরবেগ দেখো এইটার ক্ষেত্রে এই যে p2 sin থিটা 2 বা py2 এটার দিক হচ্ছে উপরের দিকে মানে ধনাত্মক y অক্ষ বরাবর, কিন্তু এই যে p1 sin থিটা 1 এর দিকটা হচ্ছে নিচের দিকে মানে ঋণাত্মক y অক্ষ বরাবর। তাহলে উপরের দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে নিচের দিকটাকে অতি অবশ্যই আমাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে মোট ভরবেগ কত হবে? যেহেতু দুটো একটা একটা বিপরীতমুখী তাহলে সেহেতু মোট ভরবেগ হবে p x2 এটাকে ধনাত্মক ধরছি আর নিচের দিকটা ঋণাত্মক মাইনাস p x1 এই p সরি p y2 মাইনাস py1 এটা হচ্ছে এই y অক্ষ বরাবর সংঘর্ষের আগে মোট ভরবেগ কতটা ছিল। একই রকম ভাবে সংঘর্ষ ঘটে যাওয়ার পরে যখন বস্তুটা ছিটকে বাইরে বেরিয়ে চলে গেছে তখন তাদের বেগটা নিশ্চয়ই পাল্টে গেছে। তাহলে এক নম্বরের ধরে নিচ্ছি সংঘর্ষের পরে এর ভরবেগ যেহেতু বস্তুটা এই ডটেড লাইন বরাবর যাচ্ছে ভরবেগটা হবে এইদিকে,
এক নম্বরে ধরে নিচ্ছি এর ভরবেগ হয়েছে পি, বড় হাতের পি ধরছি, আগেটা ছোট হাতের পি ধরেছিলাম, এটা বড় হাতের পি1, ঠিক আছে? আগে ছোট হাতের পি1 ধরেছিলাম, পরেরটা বড় হাতের পি1 ধরলাম। এখন এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ কত, পি, সরি, বড় হাতের পি x1 যদি ধরি তাহলে p1 cos, এটা কিছু একটা, এটা যদি ধরে যে আলফা 1 তাহলে cos আলফা 1, অ্যাঙ্গেলটা তো পাল্টে যাবে, আগে এই দিকে যাচ্ছে যতটা অ্যাঙ্গেল করে, এখন অন্য দিকে যাচ্ছে, অ্যাঙ্গেলটা x অক্ষের সাথে পাল্টে যাবে। y অক্ষ বরাবর উপাংশ হবে বড় হাতের p y1 সমান p1 sin আলফা 1, এটি পাওয়া যাবে। এটা মুছছি। একই রকম ভাবে 2 নম্বরটা, এর গতিবেগের মান আর দিক দুটোই পাল্টে গেছে, এখন নতুন ভরবেগ কোন দিকে, নতুন ভরবেগ হচ্ছে যেদিকে গতিশীল আছে সেই দিকে। ধরে নিচ্ছি ভরবেগটা হচ্ছে বড় হাতের p2, ক্যাপিটাল p2, আগে স্মল p2 ধরেছিলাম, এখন ক্যাপিটাল p2, দিকটা মানটা দুটোই পাল্টে গেছে। এটাও দুটো উপাংশে ভাগ করা যায়, একটা ধনাত্মক x অক্ষ বরাবর, যদি বড় হাতের p x2 ধরি তাহলে এটা হবে p2, এই অ্যাঙ্গেলটা কিছু একটা ধরে নাও, এটা হচ্ছে আলফা 2, তাহলে p cos আলফা 2 হবে। একই রকম ভাবে যদি নিচের দিকে x y অক্ষ বরাবর উপাংশটা ধরি তাহলে এটা হবে বড় হাতের p y2, উপাংশটা হবে p2 sin আলফা 2। ক্যালকুলেশনে যত এই বড় বড় টার্ম গুলো আছে আলফা থিটা, যখন অঙ্ক করবে তখন এই আলফা 1 আলফা 2 এদের মানগুলো দেওয়া থাকবে, থিটা 1 থিটা 2 এদের মানগুলোও দেওয়া থাকবে কোনো একটা রকম ভাবে। তাহলে এগুলোর মানগুলো বসিয়ে দিলে কোনো একটা গাণিতিক সংখ্যা পেয়ে যাবে, 5 6 7 8 10 কিছু একটা। তাহলে সংঘর্ষ ঘটার পরে x অক্ষ বরাবর যদি কথা বিচার করি, x অক্ষ, তাহলে x অক্ষ বরাবর মোট ভরবেগ কত আছে সংঘাত ঘটানোর পরে, এইদিকে হয়ে গেছে বড় হাতের p x1, আর দ্বিতীয়টার জন্য হয়েছে বড় হাতের p x2। এই x অক্ষ বরাবর দুটো দিক একই দিকে আছে। একই রকম ভাবে যদি y অক্ষ বরাবর কথা বিচার করি, y অক্ষ মোট ভরবেগ কতটা আছে, প্রথমটার জন্য দেখো উপরের দিকে, দ্বিতীয়টার জন্য দেখো y অক্ষ বরাবর উপাংশটা নিচের দিকে, তাহলে পরস্পর বিপরীতমুখী হলে একটা নেগেটিভ সাইন আসবে, উপরের দিকটাকে পজিটিভ আর নিচের দিকটাকে নেগেটিভ হিসাবে যদি ধরি তাহলে y অক্ষ বরাবর উপাংশ হবে p y1, এক নম্বরের জন্য পজিটিভ মাইনাস 2 নম্বরটার জন্য নেগেটিভ, তাহলে মাইনাস p y2। তাই সংরক্ষণ সূত্র কি বলে না, যদি বল প্রযুক্ত না হয় সংরক্ষণের সংঘর্ষের আগে যা ভরবেগ ছিল পরে ভরবেগ একই থাকবে। তাহলে এবার x অক্ষ বরাবর উপাংশগুলো বিচার করো, যে আগে x অক্ষ বরাবর মোট ভরবেগ ছিল এইটা, পরে x অক্ষ বরাবর মোট ভরবেগ হয়েছে এইটা, তাহলে দুটো নিশ্চয়ই সমান হবে, x অক্ষ বরাবর মোট আগে ভরবেগ যা ছিল পরে ভরবেগটা একই থাকবে, এই দুটো সমান হবে। একই রকম ভাবে y অক্ষ বরাবর যদি গতি বিচার করি তাহলে y অক্ষ বরাবর আগে ভরবেগ ছিল এইটা, পরে ভরবেগ হয়েছে এইটি, তাহলে এই দুটো নিশ্চয়ই একটা একটার সাথে সমান হবে। এই হচ্ছে দ্বিমাত্রিক সংঘর্ষ করার নিয়ম, অঙ্কগুলো করার পদ্ধতি, যে প্রথমে তোমাকে x আর y অক্ষ বরাবর উপাংশগুলো দেখে নিতে হবে যে কোন দিকে কতটা উপাংশ আছে, তারপর মোট বার করো, সংঘর্ষের আগে কতটা সংঘর্ষের পরে কতটা, এরপর y অক্ষ আর দুটো অক্ষ বরাবর সমান করে দাও, x অক্ষ বরাবর আগে মোট যা ছিল পরেও একই থাকবে, y অক্ষ বরাবর আগে মোট যা ছিল পরেও সে একই থাকবে।